হ্যালো সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ভীষণ ভাবে ওয়েলকাম ঋতুর ক্লাসরুমে। তো চলো আজকে আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা আগে শিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তার আগে শিখেছি প্রেজেন্ট টেন্স। এখন আমরা যেহেতু পাস্ট টেন্স শিখছি, তো সেখানে আমরা আজকে শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবে সবাই সাপোর্ট করো। তো আগের ভিডিওগুলোর রেসপন্স খুব ভালো ছিল। তো চলো শুরু করা যাক দেরি না করে নেক্সট ভিডিও। আজকে আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো ঘটনা কিছু সময় ধরে, একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল বা হচ্ছিল, এটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি? অতীতে বা পাস্টে কোনো জিনিস কোনো একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল, এইটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমার বাংলা বাক্যের শেষে ই ছিল, ইতে ছিল বা ইতে ছিলেন, এই ছিল শব্দটা খুব বেশি প্রযোজ্য। আমরা দেখবো অনেক ক্ষেত্রে বলি ও কাজটা করেছিল, সে গিয়েছিল, আমি খেয়েছিলাম। এই যে শব্দগুলো মানে অতীত বোঝাতে আমরা কিন্তু বেশিরভাগ ছিল শব্দটা ইউজ করি। তো সেই সমস্ত জিনিসকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কখনো কখনো আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারে বা গঠনে আমরা এটাও দেখতে পারি যে অতীতের কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়ে থাকে। যেমন সে গতকাল আমার বাড়ি এসেছিল, এখানে গতকাল কিন্তু একটা নির্দিষ্ট সময়, বোঝা গেল? তো এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যদি আমরা এটাকে ইংলিশে বলার চেষ্টা করি তাহলে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স রিফার টু denotes those action or events they were happening for a particular time in the past. Past continuous tense refers to or denotes those action or events that were happening for a particular time in the past. As example, Sam was returning a letter to his friend. এখানে was returning refers যে কাজটা অতীতে হয়েছিল, মানে শ্যাম কোন এক সময় তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল। বোঝানো গেল? এবার এর গঠনটা আমরা বুঝে নিই। গঠন কি? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। টু বি ভার্ব কি? ইনডিফিনিট টেন্সে আমরা শিখেছিলাম পাস্টে, যে পাস্টের ক্ষেত্রে টু বি ভার্ব হচ্ছে was and were। কি? was and were। তাহলে পাস্ট টেন্সের গঠনের ফার্স্টে আমরা কি দেখব? সাবজেক্ট প্লাস was were প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেরকম ছিল, আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস টাইম প্লাস আদার্স। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস was were। was কোথায় বসে? were কোথায় বসে? was বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, বাকি সব ক্ষেত্রে were বসে, মানে প্লুরাল নাম্বার হলে, আর সিঙ্গুলার নাম্বার হলে was। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, টাইম, আদার্স। গতকাল সন্ধ্যায় আমি বই পড়িতেছিলাম। তাহলে কি হবে? I was reading book yesterday evening. I was reading book yesterday evening. এইবার এটার যদি আমরা নেগেটিভ করি তাহলে নেগেটিভটা কি হবে? নেগেটিভটা হবে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। মানে বাক্যটা যদি নেগেটিভ বা না বোধক হয় তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস was were। টু বি ভার্ব was were, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব was were প্লাস নট। এবার টু বি ভার্ব was were
মানে টু বি ভার্ব আবার আলাদা কিছু নয়, টু বি ভার্ব কিন্তু ওয়াজ ওয়্যারই। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস টাইম প্লাস আদার্স। কি হলো, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব ওয়াজ ওয়্যার, ওয়াজ কোথায় বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, ওয়্যার কোথায় বসে বাকি সব ক্ষেত্রে, প্লাস নট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস টাইম প্লাস আদার্স। তাহলে কি হতে পারে, তিনি সকালে আমাকে পড়াইতে ছিলেন না, তিনি সকালে আমাকে পড়াচ্ছিলেন না বা পড়াইতে ছিলেন না। তাহলে কি হবে, তিনি হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ওয়াজ। তারপরে কি নট, টিচিং, টিচ পড়ানো, তাহলে টিচার সাথে আইএনজি যোগ টিচিং। মি কাকে, আমাকে, অবজেক্ট মি, কখন, গতকাল, ইয়েস্টারডে। তাহলে কি হলো, হি ওয়াজ নট টিচিং মি ইয়েস্টারডে, হি ওয়াজ নট টিচিং মি ইয়েস্টারডে। এইবার কি, এবার হচ্ছে ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক। তাহলে কি হবে, ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক যদি হয় তাহলে কি হবে, ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক যদি হয়, বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হবে কর্তার সাথে অর্থ অনুযায়ী যে টু বি ভার্ব ওয়াজ অর ওয়্যার, ওয়াজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, ওয়্যার হয় বাকি সব ক্ষেত্রে। তাহলে কর্তার সঙ্গে অর্থ অনুযায়ী টু বি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, তারপরে সাবজেক্ট। এইবার যদি প্রশ্নবোধক বাক্যটা না বোধক হয়, প্রশ্নবোধক বাক্যটা যদি না বোধক হয় তাহলে হবে নট, আর যদি প্রশ্নবোধক বাক্যটি না বোধক না হয় তাহলে নট বসবে না। তাহলে কি হলো, ওয়াজ অথবা ওয়্যার কর্তা অনুযায়ী ফার্স্টে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে যদি প্রশ্নবোধক হয় তাহলে নট, যদি প্রশ্নবোধক না হয় তাহলে নট বসবে না, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে টাইপ, তারপরে আদার্স। আরেকবার বুঝি, সাবজেক্ট, সাবজেক্টের অনুযায়ী যে টু বি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাকি সব ক্ষেত্রে ওয়্যার, তাহলে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে যদি বাক্যটা না বোধক হয় প্রশ্নবোধকে তাহলে হবে নট, যদি না বোধক না হয় প্রশ্নবোধকে তাহলে হবে না নট, তারপরে হবে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। তাহারা কি কাল তোমার সঙ্গে স্কুলে আসিতেছিল না, তাহারা কি কাল তোমার সঙ্গে স্কুলে আসিতেছিল না। তাহলে কি হবে, তাহারা, তাহারা বহুবচন বা প্লুরাল নাম্বার, তাহলে হবে ওয়্যার, তাহারা ওয়্যার দে, আসিতেছিল না নট কামিং টু স্কুল উইথ ইউ ইয়েস্টারডে। তাহলে কি হলো, তাহারা, তাহারা থাকলে হবে ওয়্যার, যেহেতু তাহারা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে তাহারা ওয়্যার দে, আসিতেছিল না না, তাহলে নট কামিং টু স্কুল উইথ ইউ ইয়েস্টারডে। যদি না বোধকটা না থাকতো, যে তাহারা কি কাল তোমার সঙ্গে স্কুলে আসিতেছিল, তাহলে কি হতো, ওয়্যার দে কামিং টু স্কুল উইথ ইউ ইয়েস্টারডে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে একবার আমরা শুরু থেকে বুঝে নিই যে পাস্ট টেন্সটা কি। পাস্ট টেন্স হচ্ছে অতীতকালে কোনো জিনিস বা কোনো ঘটনা, অভ্যাসগত হোক স্বভাবগত হোক, যে ঘটনা তোমার কিছু সময় ধরে, একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল বা ঘটছিল, তাকে আমরা বলবো পাস্ট টেন্স। এটার ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে ছিল ওয়ার্ডটা খুব ইউজ হয়, কারণ আমরা বাংলা বাক্যে যখন অতীতকাল কাউকে বোঝানোর চেষ্টা করি আমরা ছিল ওয়ার্ডটা বেশি বলি। তো ছিল, সেক্ষেত্রে গঠনটা কি হবে ইংলিশের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, পাস্ট টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব হচ্ছে ওয়াজ এন্ড ওয়্যার, ওয়াজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাকি সব ক্ষেত্রে ওয়্যার বসে। তো ওয়াজ আর ওয়্যার
প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস টাইম প্লাস আদার্স। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা এক্সাম্পল বলতে পারি এবং সেটা হতে পারে ইট ওয়াজ স্নোয়িং ইয়েস্টারডে, দে ওয়্যার ইটিং অ্যাট দ্য রেস্টুরেন্ট, হয়ে গেল। এবার না নেগেটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট টু বি ভার্ব ওয়াজ অর ওয়্যার, ওয়াজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বাকি সব ক্ষেত্রে ওয়্যার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার যে কোনো নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে। আই ওয়াজ হতে পারে, সেটা কিন্তু ফার্স্ট পার্সন। ইউ ওয়াজ হতে পারে, যদি তুমি হয়, যদি তোমরা আর ইউ হয় তাহলে কিন্তু হবে না, তাহলে তো সেখানে ওয়্যার বসবে। তো ইউ ওয়াজ হতে পারে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তো ওয়াজ হবেই। তো নেগেটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, তারপরে নট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট টাইম আদার্স। সেক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে, সেক্ষেত্রে এক্সাম্পল হতে পারে তিনি সকালে আমাকে পড়াতে এসেছিল না, তাহলে হি ওয়াজ নট টিচিং মি ইয়েস্টারডে মর্নিং, হয়ে গেল। এবার প্রশ্নবোধক, আবার প্রশ্নবোধক যদি না বোধক হয় দুটো একসাথে। প্রশ্নবোধক যদি শুধু হয় তাহলে কি হবে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার, ওয়াজ কোথায় বসে, সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। তাহারা কি কাল তোমার সঙ্গে স্কুলে আসিতেছিল, ওয়্যার দে কাম টু স্কুল উইথ ইউ ইয়েস্টারডে। আর যদি প্রশ্নবোধক বাক্যটা না বোধক হতো তাহলে কি হতো, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ান ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। সেক্ষেত্রে কি হতো, তাহারা কি তোমার সঙ্গে কাল স্কুলে আসিতেছিল না, ওয়্যার দে নট কামিং টু স্কুল উইথ ইউ ইয়েস্টারডে। আশা করি সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পেরে থাকো ব্যাপারগুলো আমি ইজিয়েস্ট করার চেষ্টা করি, যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি আরো সহজ করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আরো ভিউজ দাও। লাভ ইউ।